আচ্ছা, হোমিও দর্পণ গ্রুপে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের দর্পণ গ্রুপের 906তম ক্লাস। আজ বুধবার, 9/4/2024, 25। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেপার্টারি। রেপার্টারির 50তম পর্ব। মাইন্ড চ্যাপ্টার থেকে স্যার পড়াচ্ছেন। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আমি স্যারকে অনুরোধ করবো আজকে আলোচনা শুরু করার জন্য। আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। প্রশ্ন থাকলে ওই হ্যান্ড রাইজ করবেন, আর না হলে মেসেজ বক্সে লিখে দেবেন। কেউ অডিও ভিডিও অন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। আমি স্যারকে অনুরোধ করছি, আলোচনা শুরু করুন স্যার। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে এবং হোমিও দর্পণের পক্ষ থেকে। আমরা একটু ইরেগুলার হয়ে পড়েছি, রেকর্ডিং করার উপযুক্ত চিকিৎসক পাচ্ছি না বলে। যাই হোক, তবু আমরা চালিয়ে যাচ্ছি, কারণ চিরদিন এরকম চলবে না। তা অনেকদিন পর আমরা রেপার্টারি আজকে শুরু করছি। তা প্রতিবারই আমরা রেপার্টারিতে কি করি, একটা নতুন রুব্রিক করি। রুব্রিক করে তারপরে আমরা করি কি, রেপার্টারি হান্টিং। হান্টিং মানে খুঁজে বার করা। এই খুঁজে বার করাটা যথাযথ আমার গুরু ডাক্তার কেশি দাসের বই থেকে আলোচনা করা হয়, এবং এগুলো একটু বুঝে নেওয়া খুবই জরুরি। এবং রুব্রিক হান্টিং মানে কি, রোগীর কথাটা শুনে তার ইনার মিনিংটা বুঝতে হবে। ইনার মিনিংটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু মহা মুশকিল ব্যাপার। ফলে আমাদের কিন্তু পেশেন্টের এই কথাগুলো খেয়াল করতে হবে। রুব্রিক আমাদের একটা প্রবণতা আছে যে আমরা যে কোনো পেশেন্টের রুব্রিক সরাসরি লিখে আমরা যোগ বিয়োগ করে একটা ওষুধ দেব। এটা খুব হার্মফুল। এই কারণে হার্মফুল, কারণ বহু রুব্রিক আছে, একাধিক মায়াজমের দ্বারা সেটা হতে পারে, তাদের প্রকাশভঙ্গিও আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে পেশেন্ট যে কথাটি বলছে, যে কথাটির উপর ভিত্তি করে আমি রুব্রিকটি করলাম, সেই কথাটি আমাদের লেখা খুব জরুরি। কারণ আমরা সর্বজ্ঞ নই, আমরা তো সর্বজ্ঞ নই। আমাদের ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি হলে তখন সংশোধন করবো কি করে? আমি তো রাস্তা খুঁজে পাবো না যে আমি কোন কথার উপরে সিম্প্যাথেটিক ধরেছি, কোন কথার উপর তার নিষ্ঠুর মানে ক্রুয়েলটি ধরেছি, আমরা তো খুঁজে পাবো না। এইটা বারবার বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের সদা সতর্ক থাকতে হবে, পেশেন্টকে বেশি গুরুত্ব দিতে হবে। যে কথাটা আমি ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে বলি, এতে হয়তো অনেকে বিরক্ত হবে। ঘটনা হচ্ছে যে হ্যানিম্যানের মতো মনীষা যেখানে সিঙ্গেল মেডিসিনের কথা বলছেন, কেন সিঙ্গেল মেডিসিন দিতে হবে তার যুক্তি দিয়ে প্রমাণ করছেন। ইভেন ড্রাগ প্রুভিংও সিঙ্গেল মেডিসিনই হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে সিঙ্গেল মেডিসিন। আমরা সিঙ্গেল জাইগোট থেকে আমরা জন্মগ্রহণ করি, সবই ঠিক আছে। সিঙ্গেল কথাটা মানুষের মাথায় কি ঢুকেছে? ঢোকেনি। অ্যানিমেতো মনীষা তাকেই ইগনোর করছে। তা আমার কি, আমি কোন পর্যায়ে পড়ি? আমি তো কোনো ধূলিকণার মধ্যেও পড়ি না। তবু আমাদের কর্তব্য মানুষকে এটা বোঝানো যে রেকর্ডিং করার সময় কিন্তু আমাদের রোগীর ভাষাটি লিখতে হবে। রোগীর ভাষাটা লিখে তারপরে সেখান থেকে আমরা করব। কারণ বহু সিমটম আছে, মানে একাধিক মায়াজম থেকে তৈরি হতে পারে। যেমন ধরুন একটা সহজ উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন রাগের সঙ্গে আমরা সকলেই পরিচিত। রাগটা শরিক রাগ হতে পারে, সিফিলিটিক রাগ হতে পারে, সাইকোটিক রাগ হতে পারে। 3 রকম রাগ হতে পারে। ফলে আমি ওই অ্যাঙ্গার কভার করে দিলাম, আমার অটোমেটিক ফিট হয়ে যাবে, এমন ব্যাপারটা নয়। এবং কোন রাগটা কি ভাষায় প্রকাশ পাবে, সোরার রাগটা কিভাবে প্রকাশ পাবে? সোরা হচ্ছে চট করে রেগে যায়, চট করে চলে গেল। সিফিলিটিক রাগ তা তো হবে না, সে চট করে রাগে ঠিক,
রেগে গিয়ে ভায়োলেন্ট হয়ে যায়, জিনিসপত্র ভেঙে ফেলে, ইয়ে করে মারপিট করে বা কাটাকাটি পর্যন্ত সে করে ফেলে। এই যে ইম্পালসিভনেস, যে দ্রুত ইম্পালস, এই যে সিপ্রেসি বৈশিষ্ট্য, এটা রাগের মধ্যে থাকবে। সাইকোটিক বৈশিষ্ট্য কি, রাগটা করবে আগে প্রকাশ করবে না, হজম করবে, বা রাগটা হয়তো প্রকাশ কিছুটা করলো তারপর সে চুপ করে গেল, রাগ তার ভেতর থেকে যাচ্ছে না, ভেতরে আগুন যেমন তুষের আগুন যেমন জ্বলে তেমন জ্বলছে। এগুলোর গুরুত্ব কোথায়? এগুলো কেন আমরা পেশেন্টের কাছ থেকে ভাষাগুলো লিখবো কেন? ব্যাপার হচ্ছে কি, যে আমি যখন প্রথম এই জায়গাগুলো বুঝতাম না, যখন আমার মনে পড়ে আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলান, তাকে বলছেন ওই বাড়িতে অশান্তি হলে কথাগুলো এই কান দিয়ে ঢুকিয়ে ওই কান দিয়ে বার করে দিতে বলছেন, কতটা বার করতে পারছেন? রুগী কিন্তু হাসছে, হাসছে মানে কি, খুব ম্লান হাসি, বলছে হ্যাঁ কিছুটা পারছি। আগে তো যত ঘন্টা থাকতো তত ঘন্টাই থাকে কি, আগে তো হয়তো 4 দিন ছিল, এখন কি 4 দিনই থাকে? মূল কথা কি এটা, এইবার সেটা কমেছে কিনা। আমরা তো সবসময় দেখাবার চেষ্টা করি টিউমারটা কমেছে কিনা, ঘাটা কমেছে কিনা। হ্যাঁ, আমরা তো সব আধুনিক, তো আল্ট্রা মডার্ন। আমরা প্যাথোলজি রিপোর্টটা দেখিয়ে বলি যে এই যে প্যাথোলজি রিপোর্ট দেখি, বলে এই দেখো আমি ওষুধ দিচ্ছি এটা ঠিক হয়ে গেছে। ধরুন সুগারের পেশেন্টকে ওষুধ দিয়েছিল, প্যাথোলজি রিপোর্ট দেখি বলে এই দেখো আমার ওষুধকে সুগার নর্মাল দেখাচ্ছে। আরে বাবা, এটা তো অ্যাকচুয়ালি একদম মানে ওপেন ক্ষমতাবাজি। এই চিকিৎসা পদ্ধতিটা ওপেন ক্ষমতাবাজি। মানুষ বাধ্য হয়ে মেনে নিচ্ছে কারণ আমরা অক্ষম, আমরা তো পারি না। আমরা তো নাম শুনে হাত পা কাঁপে আমাদের। তার ফলে এই যে ওপেন ক্ষমতাবাজি মানে কি, ওষুধ বন্ধ করলে আবার বেড়ে যাবে। এই যে ব্যাপারটা যে প্যাথোলজিক্যালি এগুলো দরকার আছে সাধারণ লোককে বোঝাবার জন্য, বা সকল বিজ্ঞান সমাজকে বোঝাবার জন্য একটু দরকার নেই, কথা বলছি না, কিন্তু কথা হচ্ছে এইটাই আমাদের মুখ্য বিষয় নয়। অথচ এইগুলোকে দেখিয়ে আমি শো করতে চাই যে আমরা খুব যোগ্য। এই যে আমাদের মোটিভেশনটা, এই মোটিভেশনটা আমাদের গন্ডগোল। আমাদের দেখতে হবে রোগীটা ভালো হচ্ছে কিনা, রোগী ভালো হওয়া মানে কি তার রাগের জায়গাটা পরিবর্তন হয়েছে কিনা, তার ইম্পালসিভ রাগ ছিল দুম করে রেগে গিয়ে ভাঙচুর করতে, মেরে ফেলতে ইয়ে করতো, সেটা কতটা কমেছে। এবং আমি দেখেছি আমার গুরু তপন কাঞ্জিলাল বারবার ওই জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে এই রাগের জায়গাগুলো বা কান্নার যে কান্না খুব ইয়ে করতো, কান্নার এই ব্যাপারগুলো, কতক্ষণ আর কাঁদছে এখন, কত তাড়াতাড়ি সে কান্না চোখে আসছে, এই যে ইমোশনের যে জায়গাগুলো, এগুলো কেন, এগুলো বেসিক ইনস্টিংক্টের বিষয়। ফলে ওই জন্যই আমরা রুব্রিক, আমরা ওই পেশেন্টের কথা শুনলাম আর লিখে ফেললাম, এই ভুল যেন না করা হয়। শুধু তাই নয়, তাই নয়, কতগুলো জায়গায় এরকম আছে, যেমন ধরুন আমার মনে পড়ে মিষ্টি খেতে সে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, সালফার আর মেডোনিয়ামের মধ্যে গন্ডগোল হচ্ছে। এবং আমরা প্রথম জীবনে তো সালফার মেডোনিয়াম গন্ডগোল তো আমরা অনেক করেছি। আমাদের স্যার মানে তখন কাঞ্জিলাল স্যার বলতেন, তোরা সালফারের পেশেন্টকে মেডোনিয়াম দিস, মেডোনিয়াম পেশেন্টকে সালফার দিস, তো হবে কি করে? ও যেটা দিস হয়ে গেল, যা বুঝলি দিয়ে দিলি। এই যে ব্যাপারটা যে আমরা বুঝতাম না, তো সত্যি সত্যি বুঝতাম। তাহলে এই যে না বোঝার জন্য আমরা কি করতাম, কাকে কোনটা দিতে হবে ধরতে পারতাম না। পেশেন্টের এই যে দেখুন মিষ্টি খাওয়ার প্রবণতা, যেটা আমার, এগুলো আমি অনেক করেছি। পেশেন্টকে বলছে মিষ্টি খেতে ভালোবাসো কিরকম, এবার আমি আমি তো অন্যরকম ভাবে প্রশ্নটা করলাম, আমি হ্যাঁ গো ঘরে তুমি কিরকম খাও, না ঘরে এরকম হলে ঘরে সবাই সমান, ঘরে কেমন খাও? তখন সে বললো সমান ভাগ খাই, কি আমাকে একটু বেশি দেয়, এসব বললো, ঠিক আছে। এবার বিয়ে বাড়িতে গেলে কেমন খাও, না বিয়ে বাড়িতে গেলে পরে পেশেন্ট বলছে যে আমার একটু লজ্জা করে, আমি বেশি খেতে পারি না, তার বন্ধুকে সামনে যে যার বাড়িতে গেলাম চেনাশোনা যে একে একটু দিয়ে খেতে দেয়, তার তখন 2-4টি নেই যায়, কিন্তু আমার ভেতর ভেতরে খুব ইচ্ছা খাবো অনেকটা, লাজুকতা, দ্যাট ইজ সোরিক স্টেট। এমনিতেই মিষ্টি খেতে চায় সোডা। এইবার ব্যাপার হচ্ছে কি, বহু পেশেন্ট আমি দেখেছি সে মিষ্টিটা কি করে, পয়সাটা তোলার জন্য, অর্থাৎ গিফট যেটা দিয়েছে সে গিফটটা তোলার জন্য সে মিষ্টি খায়, বা দেখাতে চায় সবাইকে দেখো আমি কত বড় খেতে চাই, ইগোইস্টিক এই যে ব্যাপারগুলো, সেই জন্য সে মিষ্টি খায়। তার মানে এখানে মিষ্টি খাওয়াটা সিম্পল সোডা নয়, তার সঙ্গে এই যে তার সেটটা, সাইকোসিস সেটটা জুড়ে আছে। এইগুলো বহু ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগ মানে দিতে সাহায্য করে।
তার মানে বুঝতে পারছেন যে এই যে শুধুমাত্র ওই আমি ডিজায়ার সুইট লিখে আমি আনন্দে রয়ে গেলাম, এরকম করলে তো হবে না। এগুলো তো বুঝতে হবে যে এর আন্ডারলাইং কজটা কি, কেন সেরকম করে। তারপরে বুঝতেই পারছেন যে আবার মনে করে দিচ্ছি, রেকর্ডিং করার সময় পেশেন্টের ভাষাগুলো লিখবেন, পেশেন্টের সোজা সরল ভাষাটাই লিখবেন, একদম লিখবেন। আমি ব্যক্তিগতভাবে প্রথমে লিখতাম না, তখন ভাবতাম বিরাট পণ্ডিত, ইংরাজি বিশাল পণ্ডিত। এখন আর সেই পণ্ডিত খুঁজে গেছে, এখন একদম মিশে গেছে ধুলায়। এটার জন্য আমি কৃতজ্ঞ ডাক্তার তপন গাঙ্গুলির কাছে বিশেষত। তার ফলে আমরা এখন পেশেন্টের ভাষাটিকে একদম তার অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা বলে সেইটাকেও আমি লিখে রাখি, পরে তার পাশে ইংরেজি রুব্রিকটা লিখলাম বা ইংরেজিতে যা লিখলাম লিখলাম, কিন্তু আমি বাংলাটা মিস করি না। কারণ ব্যাপার হচ্ছে এই ভাষাটা পেশেন্টের আমরা মিস করতে পারি। তো আজকে যে আলোচনাটা হবে, আজকে এই কথাগুলো কেন বললাম, আজকে আলোচনাটা বিশেষ কিছু নয়। হ্যাঁ, একটা রুব্রিক আছে, যেহেতু আমরা পরপর রুব্রিক আলোচনা করি, সেই নিয়মে আমরা রুব্রিক আলোচনা অবশ্যই করব। কিন্তু এই রুব্রিকটা হচ্ছে সিঙ্গেল মেডিসিনের রুব্রিক। মোটামুটি সিঙ্গেল মেডিসিনের রুব্রিক জেনারেলি কিন্তু খুব একটা কার্যকরী নয়। তা যেহেতু আমরা পরপর পড়ে যাচ্ছি, সেই অনুযায়ী আমরা এটা করবো। তা এখানে কি হচ্ছে, অ্যাভারশন, চিলড্রেন অ্যাভারশন। এখানে চিলড্রেন অ্যাভারশন, এই যে চিলড্রেন অ্যাভারশন টু, এখানে একটা মাত্র মেডিসিন আছে, প্যাটিনা আছে। তো প্যাটিনা তো আপনারা জানেন সুপিরিয়রিটি কমপ্লেক্সের ভোগে এবং ভীষণ ইগোটিজম, ইগো, এইসব ফ্যাক্টর গুলো আছে। ফলে ব্যাপার হচ্ছে এখানে এই যে বাচ্চাকে সে অপছন্দ করে, এই বাচ্চার মধ্যে তার নিজের না পরের, এই কথাটা কিন্তু সেখানে বলা নেই। এই জায়গাটা জিজ্ঞেস করে আপনাকে বুঝতে হবে বিষয়টা কি। সিপিআর মধ্যে এটা আছে, সিপিআর মধ্যে এটা আছে। ফলে ব্যাপার হচ্ছে যে এইখানে কেন সে এরকম করে, তার মনের মধ্যে কি ভাবনা আসে। আমি যেমন জিজ্ঞেস করি আপনি যে এরকম করেন, আপনার মনের মধ্যে কি ভাবনা তখন আসে বা কি ভাবনা খেলে, এই কথাটা জিজ্ঞেস করি। ঠিক এই পিন পয়েন্টের প্রশ্নটা করতে হবে। প্রশ্ন কিন্তু সহজ, কিন্তু খুব পেনিট্রেটিং করতে হবে। এটা করলে পরে আমরা কিন্তু পেশেন্টের কাছ থেকে আমরা রুব্রিকটা পেয়ে যাব। এখানে কি আছে, চিলড্রেন অ্যাভারশন টু প্যাটিনা, ডিজায়ার টু বিট, বাচ্চাকে মারতে চায়। অ্যাকচুয়ালি ঠিক এখানে ওই অর্থে ঠিক নয়। এখানে এই যে টোকা মারা, অনেকে আছে মাথা মাথা টুকুস করে একটা চাটি বেঁধে, এরকম একটা ব্যাপার থাকে, চিলিড্রোনিয়াম আছে। আমি বললাম না সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল মেডিসিন খুব একটা গুরুত্বপূর্ণ সাধারণত হয় না। তা তবু এটা আমাদের একটু টাচ করে আমরা যেতে চাই। ডিসলাইক টু আর ওন, নিজের বাচ্চাকেও সে কিন্তু অপছন্দ করে, নিজের বাচ্চাকেও সে অপছন্দ করে। তা একটু একটু দ্বারা মশার বড় উৎপাত করছে। আচ্ছা, তাহলে এইটা একটা হলো। তারপর কি আছে, স্পেশাল লিটিল গার্লস, মানে বিশেষত বাচ্চাদের সে অ্যাভারশন, তাদের প্রতি অনিচ্ছা বা তাদের পছন্দ করে না, এরকম একটা আছে। এখানেও দেখবেন ওই একটা করে সব ওষুধ আছে। আবার ফ্লাইজ ফ্রম হিজ ওন, হ্যাঁ, ফ্লাইজ মানে হচ্ছে
চলে যাওয়া, পলায়ন করা, পালিয়ে যাওয়া, এই অর্থে আর কি। এখানে ওই একটা একটা করে যে রুব্রিক গুলো আছে এগুলোকে আমি খুব একটা গুরুত্ব দেই না, কারণ ব্যাপার হচ্ছে এখানে তাও আবার কি কোন গ্রেডে আছে, প্রত্যেকটাই থার্ড গ্রেডে আছে, দ্যাট মিনস ক্লিনিক্যাল সিমটম এগুলো মোরাল, অবশ্য কেন্টের ক্লিনিক্যাল, আমাদের ক্লিনিক্যাল নয়। যাই হোক, এইটুকু রুব্রিকটা সম্পর্কে বলার আছে। এইবার আমি চলে আসবো এইটা সম্পর্কে একটু আলোচনা করে নিন, কারো কিছু যদি অ্যাডিং করার থাকে অ্যাড করতে পারেন, আর নাহলে আমি পরবর্তী রুব্রিক হান্টিং এ চলে যাবো। দীপেন, তুমি একটু দেখো। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকলে বলুন। আচ্ছা, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন। স্যার যদি কিছু বলেন, পার্থপ্রদীপ চৌধুরী স্যার। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে যতটুকু আলোচনা হলো? না স্যার, আমি পাচ্ছি না তো, কারো রেসপন্স পাচ্ছি না স্যার। তাহলে প্রশ্ন যখন নেই, তো প্রশ্ন করছিলেন মনে হয় নাকি? প্রশ্ন যখন নেই তাহলে শুরু করে দিতে পারি। হ্যাঁ, একটু খেয়াল করুন, পায়ের শব্দও অসহ্য, এটা কি রুব্রিক হবে? পায়ের শব্দ অসহ্য, কোথায় খুঁজবো, কি রুব্রিক হবে? এগুলো কিছু পেশেন্ট বলে, পায়ের শব্দে আমার ঘুম ভেঙে যায়, পায়ের শব্দে আমার বিরক্ত লাগে, আমি ধরুন শুয়ে আছি, হয়তো ঘুমোইনি, জেগে আছি, এরা এত উৎপাত করে, কি উৎপাত করে? বলে যে আসে, ধীরে সুস্থে আসবে তো, আস্তে আস্তে আসলে তো ভালো লাগে, পা টিপে আসলে তো ভালো লাগে, উদ্যম ভাবে আসবে, যেন দৌড়ে আসছে এরকম একটা, কি দরকার আছে, জানে আমার শরীরটা ভালো নেই, এইরকম, সে সহ্য করতে পারে না। এবং এই যে সহ্য করতে পারে না, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজিজ স্টেটটাকে দেখা দরকার, মানে এটা কি তার, এই যে শব্দটা সহ্য করতে পারে না, আমরা রুব্রিকটা চট করে নিয়ে নিলাম, আমরা কখনো জিজ্ঞেস করি না যে এই শব্দটা আমি কতদিন সহ্য করতে পারছি। কারো আছে ছোটবেলা থেকেই সহ্য করতে পারছে না, এরকম আছে শব্দ পছন্দ করে না, খুব ছোটবেলা থেকে দীর্ঘদিন ধরে আছে। কারো হয়তো ইদানিং হয়েছে, ইদানিং হলো কি ঘটনার পর থেকে হলো, মানে ইদানিং যদি হয় এটা কিন্তু গুরুত্ব একরকম, আবার ওই যে একদম সেই ছোটবেলা থেকে বা কিশোর বয়স থেকে বা কৈশোর থেকে, তখন থেকে তার সহ্য হয় না, দুটোর কিন্তু অর্থের মধ্যে গভীরতার পার্থক্য আছে। মানে রুব্রিক আমরা যখন করব তখন কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু কনসিডার করতে হবে, এইগুলি তো হচ্ছে আর্টের জায়গা, এইগুলি তো আর্টের জায়গা, এইগুলি তো মেটেরিয়া থেকে আমাদের পাঠ করে বুঝতে হবে, কেন্ট তো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, হ্যাঁ, কেন্ট ছাড়া কোনো গতি নাই, এবং কেন্ট শিখিয়ে দিয়ে গেছেন, এবং কেন্ট কিভাবে ছোট্ট করে কিভাবে টোটালিটি করতে হয়, দারুণ শিক্ষা, প্রতিটি ওষুধের মধ্যে তিনি এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমাদের শিখিয়েছেন। এইখানে তাহলে এটা কি হবে? পায়ের শব্দ অসহ্য, এনিওয়ান? আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। পায়ের বলুন। শব্দ অসহ্য,
কোথায় পাওয়া যাবে, কি রুব্রিক হবে? একজন আনমিউট হয়েছিলেন, বলুন। স্যার এটা মনে হয় মাইন অধ্যায়ে পাওয়া যাবে। মাইন্ডে কোথায়? জায়গাটা বলতে হবে তো, এখানে তো অনেকে আছে যারা সেটা খুঁজতে জানে না। এখনো পাই নাই তো, হ্যাঁ, খুঁজতে কোনটা হতে পারে, পাইনি। বই আছে কাছে? জি স্যার, বই কাছে আছে। তাহলে দেখুন কোথায় হবে, মাইন্ডে কোন জায়গায় হওয়া উচিত। স্যার অ্যাবারশনে হবে কি, আবার বিরক্তিকর? অ্যাবারশন তো বলা হয়নি, এখানে বলা হচ্ছে পায়ের শব্দ শব্দ সহ্য হয় না, অসহ্য। কি বোঝাচ্ছে? মাইন্ড সেন্সিটিভ টু নয়েজ, স্টেপিং অফ। কে বললেন? পীযূষ। থ্যাংক ইউ। এটা তো আমি মাইন্ড থেকে বললেন। আর আর কোথায় এটা পাওয়া যেতে পারে? আরেকটা জায়গায় পাওয়া যেতে পারে, সেটা মাইন্ড নয়। আরেকটা কোথায়? তো মশা না, বাবারে বাবা। আর কোথায় পাওয়া যাবে? স্যার হিয়ারিং অ্যাকিউট। ইয়েস, কে বলছেন? পীযূষ। বাহ, থ্যাংক ইউ। ওইখানে পাওয়া যাবে, কি বলে দিন ওটা। হ্যাঁ, ঠিক জায়গায় গিয়েছেন। হিয়ারিং অ্যাকিউটের আন্ডারে দেখুন, আছে। স্টেপ এভরি। হ্যাঁ, স্টেপ এভরি। পাতাটা বলে দিন, আপনার বই কত কোথায় আছে। 301। এবার প্রশ্নটা হচ্ছে যে এটা কি মায়াজমের আন্ডারে হতে পারে, কোন মায়াজম হতে পারে, এটা কেউ বলতে পারবেন? এবং কেন হবে বলতে হবে। বলুন, এটা অনেকেই তো আছেন উপস্থিত। হ্যাঁ বলুন, এটা একটা, আরে বাবা এটা একটা ঘরোয়া মাসালা হচ্ছে, এটা বলার ভয় কিসের পেশেন্টটা আছে? হলো তাই সেনসিটিভ, হ্যাঁ, পেশেন্টটা হলো সেনসিটিভ, যার কারণে শরীর মায়াজম। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি ঠিকই বলেছেন। সোরাকে বলা হয় সেন্সিটাইজিং মায়াজম। জেন কাঞ্জিলাল এক কথায় বুঝিয়ে দিয়েছেন, বিরাট বড়। ওনার ওই একটা ওয়ার্ড সিলেকশন হচ্ছে না সমুদ্রের সমান বড়। সেন্সিটাইজিং মায়াজম সোরাকে বলেছে, এবং ওটা ওনার আব্দুল ওয়াহেদ বোন, ডাক্তার আব্দুল ওয়াহেদ বোন সম্ভবত বলেছেন। যাই হোক, তার ফলে এইটা, এই যে শরিক স্টেটটা বুঝতে হবে। এবং এখানে এখানে কি বোঝাচ্ছে বলুন দেখিনি, এখানে বোঝাচ্ছে কি না হাইলি সেন্সিটিভ, এটাকে বলে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে সেন্সিটিভনেসের ইয়েটা কতটা ইন্টেন্স, অনেকটা ইন্টেন্স। একটা পায়ের স্টেপ তো এমন যে জোরে হয় না। এই পায়ের স্টেপ কি সবাই বলবে? বলে পাতা পাতা কষে পড়লেও যেন আমার ঘুম ভেঙে যায়, এরকম কথাও বলে। স্লামিং ডোর, স্লামিং ডোর, দরজা বন্ধ করার ভেজানোর শব্দে ইয়ে হয়ে যায়,
পাতা পাতা ইয়ে করে, এরকম কথাও বলেছে, মানে পাতা খসাটা কত ইয়ে না, আমাদের বাগানে পাতা আছে তো। তার মানে বুঝতে পারছেন যে সে কি ধরনের সেন্সিটিভ। এই পেশেন্টটাকে আমি কার্সিনোসিন দিয়ে ঠিক করেছিলাম, এরকম সেন্সিটিভ, ভয়ঙ্কর সেন্সিটিভ। তো ফলে এই যে সেন্সিটিভনেস, আমরা যখন একটা পেশেন্টের সিমটম গুলো নেব, সিমটম গুলো মূল্যবান তো অবশ্যই, নিয়েছি যখন মূল্যবান, কিন্তু ওর মধ্যে আরেকটা জিনিস দেখতে হবে, সিমটমের ইন্টেন্সিটিটা কতটা। ইন্টেন্সিটিটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ইন্টেন্সিটিটা যদি আপনি গুরুত্ব না দেন, আপনি কিন্তু ধাক্কা খাবেন। ইন্টেন্সিটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে একটা লক্ষ্য করে দেখেছেন, চট করে সে কিন্তু এই এত সেন্সিটিভ চট করে তার হয়ে যায়। তার মানেটা কি, তার এখানে পেসটা, তারপর গতিটা কিন্তু এখানে বেশ তাড়াতাড়ি। এইগুলো হচ্ছে বোঝার জায়গা। একটা সিমটমকে উল্টে পাল্টে আমাকে বুঝতে হবে, যত বুঝবেন তত আপনার সুবিধা হবে প্রেসক্রিপশন করতে। তাহলে এটা হয়ে গেল। এবার বলছে গ্রন্থিগুলোর চুলকানিতে কষ্ট পাচ্ছি, গ্রন্থিগুলোর চুলকানিতে কষ্ট পাচ্ছি, এটা কি হবে, কোথায় খুঁজবো? গ্রন্থিগুলোর চুলকানিতে কষ্ট পাচ্ছি, আমার কথাটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, কিছু একটা বলতে যাচ্ছি। গ্রন্থিগুলোর চুলকানিতে কষ্ট পাচ্ছি বা বড়ই কষ্ট, যাই বলুন, কোথায় খুঁজবো? গ্রন্থিগুলোর চুলকানিতে, এইখানে একটু অসুবিধা আছে, না বুঝলে সে ইয়ে করতে পারবে না। কোন চ্যাপ্টার আসবে এটা, এই কথার থেকে ধরতে হবে। ভিডিওটা বন্ধ করুন, ভিডিওটা রাখবেন না এইভাবে। ভিডিওটা বন্ধ করুন। আমরা কোথায় গ্ল্যান্ড পাবো সেটা দেখুন। ডক্টর অজয়, আপনি ইয়েটা বন্ধ করুন, আমরা ভিডিওটা। হ্যাঁ, এবার এবার বন্ধ হয়েছে। এইবার বলুন, ভাষাটা দেখুন কি বলেছে, গ্রন্থিগুলোর কথাটা বলেছে। গ্রন্থিগুলো, গ্রন্থি কোনো নির্দিষ্ট গ্রন্থিকে বলে নাই। গ্রন্থিগুলো হলে তাহলে এটা কি হয়ে গেল? গ্রন্থিগুলো বলে এটা কি হলো? এর ইনার মিনিংটা কি হলো? এটা তো একটা গ্রন্থিকে বোঝাচ্ছে। জেনারেলিটি। আর জেনারেটিস তো আপনি বুঝেছেন জেনারেটিস, কিন্তু এই যে গ্রন্থিগুলোর থেকে যে জেনারেটিসে যেতে হবে, এই গ্রন্থিগুলোর, এই যে গ্রন্থিগুলো মানে একটাকে বোঝাচ্ছে তো না, অনেকগুলোর গ্রন্থি। অনেক মানেই হচ্ছে জেনারেল বা সার্বিক। এই জন্য জেনারেলিসে খুঁজতে হবে। কেন খুঁজতে হবে, কোথায় খুঁজতে হবে, বুঝতে হবে তো। গ্রন্থিগুলো চুলকানিতে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, জেনারেলিসে বলে দিন, কে বলছিলেন? ইচিং জায়গাটা গ্ল্যান্ডস, বলে দিন। ইচিং গ্ল্যান্ডস 1369। এটা এটা কোন মাসের আন্ডারে হওয়া উচিত?
স্যার শরিক ইচিং তো শরিক মাইজম ইন্ডিকেট করছে। ডেফিনেটলি সোরা। ইচিং হচ্ছে প্যাথোগনমিক অফ সোরা। সোরার হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চুলকানি। চুলকানি এখানে আছে তখন বুঝতে হবে। এই যে টিউমারে দেখবেন সাধারণত চুলকানি থাকে না, আঁচিলে সাধারণত চুলকানি থাকে না। আপনি আঁচিল দেখতে পাবেন সালফার দিয়েও যাচ্ছে, থুজা দিয়েও যাচ্ছে, অ্যান্টিসাইকোটিক দিয়ে যাচ্ছে, থুজা দিয়েও যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ব্যাপারটা তাহলে কি যায় কেন? এবং দেখবেন অনেক আঁচিল আছে সেখানে চুলকায় দেখবেন, তারপরে আপনার সোরাটা কিছুটা হলো অ্যাক্টিভ ফর্মে আছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো চিনতে পারলে আপনার খুব সুবিধে হবে কোন ইয়েটা, কোন সিমটমটা কতটা গুরুত্বপূর্ণ, এগুলো চট করে ধরতে পারবে। তাহলে এইটা হয়ে গেল। এবার বলছে গরম খাবার খেলে সারা শরীর গরম হয়। এটা কোথায় পাবো? এটা কোথায় খোঁজা উচিত? ভাষাটা থেকে আগে বুঝুন। গরম খাবার খেলে সারা শরীর গরম হয়। সারা শরীর বলতে কি বোঝায়? কোনো পার্টিকুলার পার্টকে বোঝায় কি? জি না স্যার। ইয়েস, জেনারেল, এটা জেনারেলিটিসে পাবো। এইটাই হচ্ছে বোঝার জায়গা। এইবার ওইখানে গিয়ে খুঁজতে হবে। কোথায় খুঁজবো এবার বলুন। গরম খাবার খেলে সারা শরীর গরম হয়ে যায়। বলুন যে কোনো একজন। Genetics food one food aggravation. ফুড অ্যাগ্রাভেশন, এখানে কি বলা হয়েছে? গরম খাবার খেলে সারা শরীর গরম হয়ে যায়। সারা শরীর গরম হয়ে যায়, এই কথাটা কোথা থেকে আসে? এই কথাটা Heat থাকতে হবে। sensation. Generally, it is a heat sensation of তারপরে হিট সেন্সেশন অফ eating কি one বলছেন food. যেন? অপূর্ব ঘোষ। হ্যাঁ হ্যাঁ, এটা কত পাতা বলে দেন? 1366। তো আপনার বই 66 আছে, ঠিক আছে। এইটা বেশিরভাগ ক্ষেত্রে পাতাটা গন্ডগোল হয় না, কেন্টের বই পড়লে পরে এটা সুবিধে। ওটা তো আর বাড়ছে না কেন্টের বই। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে কি আছে? আঘাতের পর গ্রন্থিগুলো শক্ত হয়ে গেছে। আঘাতের পর গ্রন্থিগুলো শক্ত হয়ে গেছে, এইটা কোথায় পাবো? এখানে লক্ষ্য করে দেখুন, গ্রন্থিগুলো বলছে, ভাষাটা থেকেই ধরতে পারবেন আপনি। গ্রন্থিগুলো মানে কোনো নির্দিষ্ট জায়গাকে বলছে, নির্দিষ্ট নয় মানেই তো জেনারেলিটি। হয় ফিজিক্যাল জেনারেল নয় মেন্টাল জেনারেল। এটাও স্যার স্বাভাবিকভাবে জেনারেলিটি পেশেন্টকে বোঝায়। 1367 পাতায়, 1365 পাতায় আগে হার্ডনেস দেখতে হবে। হার্ডনেসে লেখা আছে সি ইনডিউরেশন। তো আমরা যদি ইনডিউরেশন দেখি 1367 পাতায়, তো সেখানে আছে যে ইনডিউরেশন গ্ল্যান্ড, তারপরে সাব রুব্রিক হচ্ছে ইনজুরিজ আফটার। ইনডিউরেশনটাই ধরতে হবে। শক্ত হয়ে যাওয়াটা রুব্রিকের ভাষায় কিন্তু ওখানে ইনডিউরেশনই ধরা হয়। ইনডিউরেশন গ্ল্যান্ডস ইনজুরিজ আফটার। হ্যাঁ, ইনজুরিজ আফটার। এবং এই যে ইনজুরিজ আফটার, এটা ইনজুরিজ ইয়েটা আপনি করে কোথা, এখানে ইনজুরিজ আফটার পেলেন তো। এবং এরকম পেশেন্টও কিছু পাওয়া যায় যার ওই টেস্টিসে ধাক্কা লেগে তার ইয়ে হয়ে গেছে, সেই থেকে তার গ্র্যান্ড একদম মানে ইটের মতো শক্ত। এবং অমাবস্যা না পূর্ণিমা আমি ভুলে গেছি, মনে করতে পারছি না। অমাবস্যা বা পূর্ণিমা যে কোনো একটাই হবে, তার কিন্তু ওটা প্রচন্ড ব্যথা করবে। তো এটার জন্য সে গোটা ভারতবর্ষ ঘুরেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের অন্যান্য
চিকিৎসা বিজ্ঞান, বিশেষত যে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন, যেটা অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে যে কারণগুলোকে ধরা হয়, যে কারণগুলোর উপর ভিত্তি করে ওরা ডায়াগনোসিস করে, সেই কারণগুলো কি ধরে, ওদের কারণগুলো অনেকটা মেটেরিয়ালিস্টিক। যেমন এজ, এই রোগটা কার কার হতে পারে, সেক্স, এইভাবে ধরতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ইনজুরির ব্যাপারটা আছে, এই ইনজুরি আফটার, এটার ওরা কি ধরবে? ওরা ইনজুরি বলতে ব্যথাটা কমাবে, ওটা কমাবার জন্য অনেক কিছু চেষ্টা করবে, কিন্তু লাভ কিছু হয়। কিন্তু আমাদের তো এইগুলো কমাবার জন্য মোক্ষম ওষুধ আছে যদি রিভার্সিবল প্যাথোলজি থাকে, এবং কপাল ভালো যে রিভার্সিবল প্যাথোলজি ছিল। তা এই যে পেশেন্টটা ওষুধ দেওয়ার পর কি হলো, ফুলে প্রায় 2 গুণ 2.5 গুণ হয়ে গেল, বাট শর্ট। কিভাবে আসে দেখুন, ভয় পাবেন না। আপনারা তো ওষুধ দিলেন, দিয়ে দেখলে জানি বাবা এত করে ফুলে গেছে, এবার বাড়ির লোক তো মাথা খারাপ, অপারেশনের জন্য চাপ দেবে, করে ডাক্তারবাবু বলুন, নাহলে অপারেশন করে নেবো, কিছু বিপদ নেই তো, অমুক নেই তো অমুক নেই। এবার আপনি কি দেখতে পাচ্ছেন, ওটা ফুলে গেছে, পেনটা হয়তো বেড়ে গেছে, কিন্তু দেখবেন সফট হতে শুরু করেছে। এই যে ব্যাপারটা, যেটা এইটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। ফলে এইরকম কিন্তু আমরা দেখতে পাই। আবার আমার এমনও কিছু কিছু পেশেন্ট পেয়েছি আমি, যারা প্রচন্ড ম্যাস্টারবেশন করে, এরকম পেশেন্টের মধ্যে হার্ডনেস অফ টেস্টিস পেয়েছি। অলরেডি সে আমার আন্ডারে আছে, অ্যাসিড প্রসেস তার অনেকটা হয়ে গেছে, প্রায় 80% চলে গেছে অ্যাসিড প্রসেস। তার এই যে ব্যাপারটা, যেটা এইটাও কিন্তু খুব ছোট নয়, তার জন্য সে লজ্জা পায়, সে ঢোলা প্যান্ট পরে, পাতলুন টাইপের পরে, মানে প্যান্ট পরলে বুঝতে পারবে লোকে, মানে এত বড় সে। মানে ব্যাপার হচ্ছে সেটাও কিন্তু ইনডিউরেটেড। আবার এই ইনডিউরেটেড আরেকটা কারণ হতে পারে, একটু জিজ্ঞেস করবেন মামস হয়েছিল কিনা। ইনডিউরেটেড মানে শুধু আঘাত থেকে মামস থেকে হতে পারে, এটা হচ্ছে মেটাস্টাসিস হয়, এবং অনেক ক্ষেত্রে এতে হয় কি, স্পার্মটা তৈরি করা বন্ধ হয়ে যায়, বা ইম্পোর্টেন্সি ডেভেলপ পর্যন্ত করতে পারে। এবং আমার মনে আছে আমি একটি এরকম অনেক আর্লি লাইফের কথা বলছি, পরবর্তীকালে অনেক টুই করেছি আমি, আর্লি লাইফে এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম। তো তখন এই যে মেটাস্টেসিস, যেটা এই যে মামস মেটাস্টেসিস, এটা দেখবেন জেনিটালের আন্ডারে পাবেন। এই যে কজেটিভ ফ্যাক্টর, যেটা এইটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমাদের দেখতে হবে, এবং এই ক্ষেত্রে ওখানে খুব অল্প বেশি ওষুধ আছে, বেশি ওষুধ নাই, বুঝে সুঝে ওষুধ দিতে পারলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়। ব্যাপার হচ্ছে যে রিভার্সিবল অবস্থা যদি থাকে তবে রিভার্স হবে, নাহলে তো হবে না। কিন্তু বহু ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন জায়গাটা যদি বোঝেন। হার্ডনেস মানেই শুধু ইনজুরি হয়েছে ধরে নিয়ে এরকম বলে, এর ইনজুরি, এই যে হার্ডনেসের পিছনে কারণটা, এই কারণটা জানা কিন্তু খুব 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 জরুরি। ফলে আমরা এখানে জেনারেল গ্রন্থিগুলো আলোচনা না করে আমরা টেস্টিস চলে গেছি। টেস্টিস একটা গ্রন্থি বটে, যেহেতু এটা আপনাদের প্র্যাকটিস লাইফে এরকম পেশেন্ট পেতে পারেন, এখন হয়তো অনেকে মনে পড়বে আর এই পেয়েছিলাম তো, এর মনে হতে পারে। তা একটু আলোচনা করে দিলাম এই জায়গাটা। আচ্ছা, এরপর কি বলছে, এইভাবে বেঁচে থেকে কি লাভ? এইভাবে বেঁচে থেকে কি লাভ? বর্তমান যুগে এই কথা তো অনেকেই বলেন, অনেক পেশেন্ট বলেন সাবধান হয়ে যাবেন, সুইসাইডের কথা সে ভাবতে পারে মনে মনে। এই জায়গাটা একটু বুঝে নিয়ে ওষুধপত্র দেবেন, নাহলে পেশেন্টটা দেখবেন কোনদিন মরে গেছে। বুঝতে পেরেছেন? এরকম ভুল আমার জীবনে কিছু কিছু হয়ে যায়, আমি ধরতে পারিনি। পরে শুনলাম মাস 2-3 আমার কাছে আসেনি, কি ব্যাপার, না মা সুইসাইড করেছে। মানে বুঝতে পারছেন যে একটু আমরা এইটা কথাটা কেন বললাম, আমরা এই টেন্ডেন্সি গুলো যদি বুঝতে পারি, আপনাকে একদম খুব গ্যারান্টি দিয়ে বলছি, সঠিক ওষুধ নির্বাচন করলে এই মানসিক অবস্থাটা কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। ফলে আমাদের কিন্তু সদা সতর্ক থাকতে হবে, এবং এইগুলো যদি করতে পারেন, হোমিওপ্যাথির প্রতি আস্থা যেমন আসবে, তেমনি আপনার প্রতিও মানুষের আস্থা আসবে। ওই জন্য আগে আমি কেস রেকর্ডিং করেছি, পরে আর তার ওই
ওই সিমটম কি বলে সুইসাইডাল টেন্ডেন্সি হয়তো তখন পাওয়া যায়নি, পরবর্তীকালে কোন একটা ঘটনাচক্রে তার মধ্যে সুইসাইডের ব্যাপারটা খুব মাথায় আসলো বা চেষ্টাও সে করলো, সফল হলো না, ভয় ভয়ে আছে। ভয়টা মানে শরীর স্টেটটা যখন মানে হাই থাকবে তখন তো চট করে যাবে না, সে ভয় থাকে বলে। কিন্তু ওই স্টেটটা যদি অবশ্যই সিভিলিস যোগ হয়ে যায় তাহলে তো কি করে দুম করে করে বসে থাকবে। সাইকোসিস হলে প্ল্যান করবে কিভাবে কবে যাব, সুযোগ খুঁজবে, প্ল্যান করবে। ফলে এই জন্য এই জায়গাগুলো কিন্তু যখনই বুঝতে পারবেন পরবর্তী ফলো আপ গুলোতে কিন্তু ওই জায়গাগুলো একটু খোঁজ নেবেন, এবং এখান থেকে ওষুধও কিন্তু সিলেকশন খুব ভালো হয়। আমি রিসেন্ট একটা অরাম মেটালিকাম দিয়েছি, একটা ইউট্রান ফাইব্রয়েডের কেসে দিয়েছি, এবং এই ফাইব্রয়েডটা ওরা অপারেশন করতে বলেছিল, কিন্তু তার মধ্যে স্যাডনেস, একটা খুব মারাত্মক ভাবে স্যাডনেস, বিশেষত রাত্রিবেলা, এবং এটা মাঝ রাতের পর থেকে স্যাডনেস একদম সকাল পর্যন্ত স্যাডনেস। ঘুম থেকে উঠো সেভাবে কি হবে বেঁচে থেকে। তা আমি জিজ্ঞেস করলাম যে বেঁচে থেকে কি হয়েছে, তুমি ভাবছো কি করে, কি ভাবছো, আর কি ভাবছো? বলছে না বাচ্চাটা আছে, তো মেয়েটা আছে, ছেলেটা আছে, আমি কি ওদের মরে গেলে ওর বাবা তো একটা বিয়ে করে নিয়ে আসবে, সেই চিন্তা করে আমি আর কিছু করতে পারছি না। তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে তার মনের মধ্যে কিন্তু ওই সুইসাইডাল থট গুলো ঘুরছে, এবং এই যে স্যাডনেসের ইতিহাসগুলো সব নেওয়া হলো, নিয়ে টিয়ে তাকে কিন্তু, এবং এই স্যাডনেসের ইতিহাসটা হচ্ছে একটা চাইল্ড, একটা ছেলে হয়েছে, ছেলে ওটা ইয়ে হয়েছিল, ওটা সন্দেহ করছে ছেলে হয়েছিল, ওটা অ্যাবর্ট করেছিল 4 মাসের না 5 মাসের মতো। ওদের ধারণা ওটা ছেলে হয়েছে, এবং একটা ধারণা যে কোনো ভাবেই হোক, এইটার পর থেকে সে কিন্তু ধীরে ধীরে ওই জায়গায় চলে গেছে। এবং অরাম মেটালিকাম যদি পড়েন হঠাৎ করে সে কিন্তু মরবার চিন্তাটা করে না, ধীরে ধীরে ওই দিকে এগিয়ে যায়, একটা সময় গিয়ে সে মরার চিন্তা করে বা মরতে যায়। তাহলে অরামের এই যে সুইসাইডাল টেন্ডেন্সি যে জার্নিটা, যেটা এই জার্নিগুলো কিন্তু কেন কিন্তু অসাধারণ বলে, জার্নিটাকে গুরুত্ব দেবেন। সিমটম তো থাকবেই, এই জার্নিগুলোকে যদি না বোঝেন, পেশেন্টের জার্নিগুলো না বোঝেন, তাহলে কিন্তু আপনি ঠিক জায়গায় ওষুধটি দিতে পারবেন না। এবং অরাম মেটালিকাম দেওয়ার পর তার রিটার্ন অফ সিমটম হতে শুরু করেছে। স্টিল নাও তার প্রেশারটা হাই প্রেশার ছিল, প্রেশারটা ফল হয়ে গিয়ে 90 হয়ে গেছিল, 90/60 হয়ে গেছে। দিস ইজ ফ্যাক্ট। এবং সে ওই কি আর বলবো, যাই হোক এই প্রসঙ্গে যাচ্ছি না আমি আর ডিটেলস। তার ফলে বুঝতে পারছি যে অরাম মেটালিকাম এখানেও একটা খুব ভালো মেডিসিন হতে পারে, যদি আমরা এগুলো মেন্টাল সিমটম গুলোকে যদি আমরা খুব ভালো করে চক আউট করতে পারি। তা এইভাবে বেঁচে থেকে কি লাভ, এখানে একটা হতাশার মধ্যে তো আছে। এইটা দিয়ে শেষ করব, এটা কি 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 রুব্রিক হতে পারে, কি রুব্রিক আসতে পারে। বলুন, যে কেউ একজন বলুন। যে কোনো একজন। এনিওয়ান, এখানে অনেকেই আছেন, অনেকেই তো রেপার্টারি জানেন, আপনারা বলুন। একবার বলুন স্যার, আমি একটু শুনতে পাইনি। ও, এভাবে বেঁচে থেকে কি লাভ? এভাবে বেঁচে থেকে কি লাভ? এনিওয়ান, যে কোনো একজন বলুন।
এটা স্যার মেন্টাল মাইন্ডে দেখতে হবে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে। মাইন্ডে তো হবেই, মাইন্ডে কোথায় মাইন্ডে দেখবে? একটা ইনডিফারেন্স যদি আমরা দেখি, উদাসীনতা, কিন্তু সাব রুব্রিক্স কি হবে আমি বুঝতে পারছি না। অন্য একজন বলুন কেউ। উদাসীনতা আলাদা জিনিস। এটা কি মাইন্ড ডিসপেয়ার লাইফ অফ হবে? হ্যাঁ, কি হবে? মাইন্ড ডিসপেয়ার লাইফ অফ। কেউ কথাটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মাইন্ড ডিসপেয়ার লাইফ অফ। ডেসপেয়ার, ওখানে ডেসপেয়ার কি আছে কেন্টের বইয়ে? দেখুন তো ডেসপেয়ার আছে কিনা। হ্যাঁ স্যার, ডেসপেয়ার আছে। এখানে এখানে হতাশা আর বেঁচে থেকে কি? হ্যাঁ, ডেসপেয়ার হবে না তা না, ডেসপেয়ার হবে না, একটু সামান্য সামান্য পার্থক্য আছে। আর কি হবে? ডেসপেয়ার মানে হতাশা, হতাশার থেকে সে মরে যাবে, মরে যেতেও পারে, নাও যেতে পারে। আর বেঁচে থেকে কি লাভ? এই যে বেঁচে থেকে কি লাভ, এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। হতাশ হয়ে যায়, সব হতাশ হলে কি মানুষ মরতে চায় না? তার জীবনটা নষ্ট হয়ে যায় মনে করে। এখানে বেঁচে থেকে লাভ কি? তার মানে মরে গেলেই ভালো হয় আর কি। কিন্তু সুইসাইডের কথাটা সে এখন ভাবছে না, কিন্তু মানে ইয়েগুলো ডেসপায়ার, ওটা একটা হতাশ। এইটা থেকে এবার ডেসপায়ার থেকে পরবর্তী স্টেজে কি আসবে? আর একটু যদি ওটা ইন্টেন্সিটি বেড়ে যায় তখন সে কি করবে? বেঁচে থেকে কি লাভ? এটার থেকে যদি ইন্টেন্সিটি বেশি থাকে তখন সুইসাইডের কথা ভাববে। তাহলে বোঝা যাচ্ছে যে একই জিনিসের ইন্টেন্সিটি এবং প্রকাশভঙ্গির উপরে কিন্তু রুব্রিকগুলো পাল্টে যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। তাহলে দেখবেন একটা রেকর্ডিং করলে আমরা প্রেসক্রিপশনের জায়গাটা খুব ছোট হয়ে যাবে। ঠিক ঠিক কোনগুলো নিয়ে আমার করলে আমার ওষুধটা এসে যাবে আমি ধরতে পারি। প্রত্যেকটা ওষুধের কিন্তু কোর পয়েন্ট আছে, এই কোর পয়েন্টটা কিন্তু আপনার বার করতে হবে। আপনি নিলেন অনেক কিছু, গুটাতে হবে, লাটাইটা যেন আপনার হাতে থাকে, এই চেষ্টাটা করতে হবে। বলুন। লোডিং অফ লাইফ হতে পারে? অবশ্যই 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 হবে লোডিং অফ লাইফ। লাইফ কথার এখানে যোগ আছে না, ওটা বাদ দেওয়া যাবে নাকি? আরেকটা কি হতে পারে ভাই? পিজুস নাকি? বুঝতে পারিনি কে বললো, যাই হোক। হ্যাঁ স্যার। আরেকটা হবে, আরেকটা কি হবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, মাইন্ড ডিসগাস্ট। খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, এগুলো একটু দেখে নেবেন, স্টাডি করে নেবেন। হ্যাঁ, সেটগুলো এর মধ্যে আছে। তো আজকে আমার এই পর্যন্তই আলোচনা করলাম। আচ্ছা স্যার, যতটুকু আলোচনা হলো ততটুকু আলোচনার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। স্যার জানতে চাচ্ছি, ওই যে পায়ের শব্দে অ্যাগ্রাভেশন হচ্ছে, এর সাথে নয়েজের একটা পার্থক্য মনে হয় আছে স্যার, একটু যদি। কি পায়ের নয়েজ অ্যাগ্রাভেশন? নয়েজ অ্যাগ্রাভেশন, হ্যাঁ, আমরা নয়েজ অ্যাগ্রাভেশন, তো এটার মধ্যে স্যার পার্থক্য কিরকম হবে? কার সঙ্গে পার্থক্য? ওই যে আমরা স্যার শুরুতে যে ওই যে পায়ের যে
সে সহ্য হচ্ছে না সেটা আর কি। তো ওই রুব্রিক্সটার সাথে এই জড়িয়ে রুব্রিক্সটা, যাচ্ছে, আপনার কথাটা জড়িয়ে যাচ্ছে। ওই যে পায়ের শব্দে অ্যাগ্রাভেট করছে ওই রুব্রিক্সটা, আর একটা হলো আমরা যদি নয়েজ অ্যাগ্রাভেশন, দুটোর মধ্যে পায়ের কিরকম শব্দ মানে কি, স্লাইড শব্দে তার ঘুমটা ভেঙে যাচ্ছে বা সে বিরক্ত হচ্ছে বা রেগে যাচ্ছে, ঠিক আছে? তার সাথে তার নয়েজ অ্যাগ্রাভেশনটা হ্যাঁ, নয়েজ অ্যাগ্রাভেশন তো আছে, তো এটা নয়েজ অ্যাগ্রাভেশন তো অবশ্যই, নয়েজ অ্যাগ্রাভেশন তো বটেই। এবার ন্যাট্রামিউরে দেখবেন স্ল্যামিং অফ ডোর, মানে দরজা বন্ধ করার আস্তে করি দরজা, আমরা দরজা কি দরম করে বন্ধ করি? তা তো করি না। এগুলো খুব সেন্সিটিভ হলে পরে এরকম হয়। আমি এমন পেশেন্টও পেয়েছিলাম, সে পাখা চালাতে পারে না অথচ গরম সহ্য করতে পারছে না। কি ব্যাপার, পাখাটায় যে জোরে হাওয়াটা দেয় ওইটা হাওয়াটা দিলে পরে তার অস্বস্তি হয় গোটা শরীরে। কি জ্বালা, বুঝতে পেরেছেন? পাখাটা চালিয়ে সে কি করে, চাদর গা দিয়ে শুয়ে থাকে। কি সর্বনেশে কথাবার্তা দেখো। বলছে যে আমি এর জন্য ঘুমোতে পারি, ভেতরে ঘামছি, গরম লাগছে। আমি তাহলে ওটা তাহলে চালান কেন? বলে না চালালে তো আরো কষ্ট বেশি, ওটা চালালে ঘাম হলেও তবু তো একটু আরাম পাই, ঘুমোতে পারি। এটাও কার্সিনোসিনে সারানো হয়েছে। ফলে ব্যাপারটা হচ্ছে এই পেশেন্টের আবার জ্বালা ছিল, প্রচন্ড জ্বালা ছিল। ফলে বুঝতে পারছেন সবাই জ্বালার যত ওষুধ ভালো ভালো জানে আর কি, সব তো জ্বালার জন্য প্রেসক্রিপশন করেছিল। বছর 5-6 ধরে জ্বালার প্রেসক্রিপশন করেছে, মানে জ্বালাটা বলেছে পেশেন্টটা বাদ দিয়ে জ্বালাটা গুরুত্ব হয়ে গেছে, কার্সিনোসিন চলে গেল, প্রথম প্রেসক্রিপশনই চলে যেতে শুরু করেছে। তিনি একজন ডাক্তারের স্ত্রী, সে ডাক্তার কিন্তু ভালো ডাক্তার, তিনিও বুঝতে পারেন নাই। ভালো ডাক্তার, সে নিঃসন্দেহে ভালো ডাক্তার, সিঙ্গেল প্রেসক্রাইবার। এখন নিজের একটা ব্যাপারকে নিজের পরিবারের ক্ষেত্রে না প্রেসক্রিপশন করা খুব কঠিন ভাই, আমি খুব ভয় পাই, আমি মারাত্মক ভয় পাই। আর কোনো প্রশ্ন আছে, না আমরা বন্ধ করে দেবো? আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার ওই যে একটু শুরুতে তো বলছিলেন যে টিউমার এগুলোতে তো তো চুলকানি নাই, তারপর সালফার মেডিসিন, এসব মেডিসিন কেন সারে? মানে চুলকানিটা তো সরিক মায়াজমের একটা প্রাদুর্ভাব বা, তো এখানে টিউমারের ভিতর তো আর ওই চুলকানি থাকে না, তারপরও সারে কিভাবে? না না, টিউমারে না পাওয়া গেলে আঁচিলে চুলকানি আপনি পাবেন, ইচিং পাবেন, আছে 3-4টে ওষুধ আছে, সালফার আছে, থুইজা আছে, আরো 2-3টে আছে এরকম। কিন্তু ওইটা দেখেই প্রেসক্রিপশনটা করবে না, প্রথম জীবনে আমরা ওইটাকে ধরে নিয়ে করতাম আনকমন পিকুলার বলে। হ্যাঁ, তা ওইখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ওষুধগুলো থেকেই চলে আসে, কিন্তু কোনো কোনো ওষুধ আপনি আটকে যাবেন, মানে ওই পার্টিকুলার পার্ট থেকে জেনারেলে যাবেন না, যেটা বৈনিং-ওসিনের মেথড, যেটা ও বহু জায়গায় আটকে যাবেন। বৈনিং-ওসিনের মেথড প্রয়োগ করতে গেলে হোমিওপ্যাথির সিমটমের উপর ভালো গ্র্যাস্প চাই, ভালো দখল চাই, নাহলে করতে পারবে না। এখানে কেন্ট অনেক বেটার, আর তার সঙ্গে মায়াজামের ট্রাস্টটা দিতে হবে তো। এবং ওখানে ওখানে দেখবেন ওই রেপার্টারিতে দেখবেন এই এক্সক্রিসিসের আন্ডারে খুঁজে দেখুন ওখানে ইচিং কথাটা বলা আছে, ইচিং কথাটা আছে, নেই তা নয়। এখন আপনারা দেখবেন যে ওই আঁচিল কিন্তু ওই আমাদের থুজা, মেডুরিনা, নাইটিকে এসব দিতে, আমি একটা আঁচিল পেয়েছিলাম, আমার এক পেশেন্ট দিয়েছিল। ওই আঁচিলগুলো সাদা 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 সাদা, কিছুটা হর্নের মতো হয়, হর্নের মতো অত সরু নয়, বেশ মোটা হয়ে, বেশ ধরুন এই এক গাঁটের অর্ধেকটা পর্যন্ত লম্বা, কি তার থেকে বেশি লম্বা, পুরো হাত ভর্তি। এটাও কিন্তু কার্সিনোসিন 10 চলে গিয়েছে। আমি তাকে দেখলাম যত পেরেছে থুজা থেকে ধরে শুরু করে মানে গ্যালন গ্যালন খাইয়ে গেছে। মানে আমাদের এখনো পর্যন্ত দৃষ্টিভঙ্গি গুলো কিন্তু ডিজিজ ওরিয়েন্টেড বা সিমটম ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি সিমটমকে কভার করব না? কভার তো নিশ্চয়ই করব, উল্টো পথ দিয়ে চলছে, হবে কি করে? এটা তো বৈনিং-ওসিনের মেথড।
বৈনিক হোসেন হচ্ছে মাস্টার, আর আমরা কি মাস্টার? আমরা ওইভাবে করতে গেলে তো আটকে যাব। আমি নাকসে পর্যন্ত টিউমার সারতে, আঁচিল সারতে দেখেছি নাকসে, যদিও জীবনে খুব রেয়ার এক ঘটনা এগুলো। কোনোটাই অসম্ভব না, পেশেন্ট অ্যাজ এ হোল, এই জায়গাটা ভুলে গেলে চলবে না। আমাদের মাথায় বসে থাকে কিছু কিছু সিমটম আমরা খুব পছন্দ করি, এইটাই মুশকিল ব্যাপার। এই কোনো সিমটমকে বেশি প্রশ্রয় দেওয়া বা পছন্দ করা বা কোনো ওষুধকে বেশি প্রশ্রয় দেওয়া ভয়ঙ্কর ক্ষতিকারক। তবে এটা হয়ে যায় আমাদের, আমরা তো সাধারণ মিনিটের, এটা চেষ্টা করতে হবে। চেষ্টা করলে দেখবেন আস্তে আস্তে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা বন্ধ করে দেবো।